ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সকলকে। আশা করব ভালো আছো তোমরা। আহ, আমাদের ডি ইউনিট বেসড যেই টপিকগুলো রয়েছে আমাদের লেকচার শিটের মধ্যে, সেসব লেকচার শিটের সকল ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই ক্লাসে আমরা আমাদের লেকচার শিটের মধ্যে থেকে 11 থেকে 21 পর্যন্ত যে লেকচার রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের গ্রুপে দেখেছি যে অধিকাংশই সি ইউনিটের পরীক্ষার্থী, আর ডি ইউনিটের পরীক্ষার্থী খুব কম ছিল, যার কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেগুলো ক্লাস তোমাদের অলরেডি প্রথম ব্যাচের মধ্যে সবগুলো টপিক আলাদা আলাদা করে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। যদিও তোমাদের একটু সমস্যা আছে, তো সেই জন্যই কিন্তু আবার তোমাদের সামনে উপস্থিত হওয়া। আমাদের লেকচার শিটের মধ্যে যে অধ্যায়গুলো আছে 11 থেকে একেবারে 21 পর্যন্ত যে লেকচারগুলো রয়েছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো তোমাদের কোন কোন লেকচারে কোথায় কোথায় সমস্যা সেগুলো আমাকে জানাবে আমার ক্লাসের মধ্যে সময়ে, মানে আমি আমি তোমাদের করব। আমি তোমাদের প্রত্যেকটা লেকচার শিটের প্রত্যেকটা ধরন আলোচনা করব। সেই সময়ে তোমরা আমাকে একটু বলবে যে কোথায় তোমরা বুঝো নাই। ঠিক আছে? যেখানে যেখানে বুঝবা না সেখানে সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? আমরা শুরু করতে পারি। আমাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো আমাকে একটু বলবা। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? এবং আমার স্ক্রিন তো মনে হয় ঠিকভাবে দেখা যাচ্ছে। আমার আরেকটা ফোন থেকে আমি দেখতেছি, মনিটর করতেছি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে সবকিছু। তোমাদের এখানে কি সবকিছু ওকে? ওকে, আচ্ছা। সর্বপ্রথম আমরা আলোচনা করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বেসড যেই কোশ্চেন, সর্বপ্রথম যে ধরন বা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং এর যে আলোচনা সেটা। কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিং এর মধ্যে আমাদের কি আছে যে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, এবং আইকিউ বলতেই যেন আমরা বুঝি হচ্ছে এই কোডিং ডিকোডিংকে। আইকিউ বলতেই মেইনলি আমাদের এই জিনিসটাকে বোঝানো হয়, কেননা এখানে আমাদের আইকিউ এর অনেক কিছুই বুঝতে পারা যায়। ঠিক আছে? আচ্ছা, দেখো, এই কোডিং শব্দের অর্থ কি? কোডিং শব্দের অর্থ কোনো কিছু কোড করা, কোনো কিছু কোড করা। এখন কোনো কিছুটা কি? সেটা হতে হবে একটা সংখ্যা অথবা একটা ওয়ার্ড, অথবা তোমার অক্ষরও হতে পারে, একটা বর্ণও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার ডিকোডিং কি? কোনো সংখ্যা থেকে, মানে আমরা যেটা কোড করব সেটার উল্টো বা বিপরীত একটা দিক হচ্ছে সেটা ডিকোড করা। তো ডিকোডিং কি জিনিস, কোডিং কি জিনিস, এগুলো তোমরা জানো অলরেডি। তোমাদের প্রথম ব্যাচে আমি বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমরা বিস্তারিত দেখতেই পাচ্ছি। তো আমাদের এই কোডিং ডিকোডিং থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার থেকে কোডিং, লেটার থেকে আরোপিত নাম্বার কোডিং, তারপর লেটার থেকে লেটার কোডিং, লেটার থেকে ওয়ার্ড কোডিং।
তোমরা যদি রেকর্ডেড ক্লাসগুলো করে থাকো তাহলে খুব ভালোভাবেই বুঝবা। এবং এই অধ্যায়ের মধ্যে সবথেকে আলোচিত যেই চার্ট সেটা হচ্ছে আমাদের এই চার্টটা। আমাদের 26টা বর্ণের উপরে যে চার্ট নির্ধারণ করা হয়েছে সেই চার্টটাই হচ্ছে এটা। এবং এই চার্টের মধ্যে এ টু জেড রয়েছে। আমরা দেখো সিরিয়াল নাম্বার থেকে কোডিং 1 নাম্বার ধরন নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের চার্টের প্রয়োজন। যখন আমরা এই যে লেটার থেকে আরোপিত নাম্বার কোডিং এটা যখন আলোচনা করব তখনও আমাদের প্রয়োজন যে আমাদের এই চার্টের প্রয়োজন। যখন লেটার থেকে লেটার কোডিং তখন যদিও প্রয়োজন হবে না। আবার তো এই যে এই দুইটা ধরনের জন্য আমাদের এই চার্টের প্রয়োজন হয়, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের একটু বলবো যে চার্টটা তোমরা একটু মনে রাখবে ভালোভাবে। কিভাবে মনে রাখবে দেখো, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এইভাবে 13 পর্যন্ত আমরা সাজিয়েছি। 13 পর্যন্ত আমাদের এইখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, তো ওকে দেখো, তো এই যে এইখানে তুমি এইভাবে কিন্তু এখান থেকে এইটা এইভাবে মনে রাখতে পারো। আবার তুমি উল্টো দিকেও মনে রাখবা। উল্টো দিকে কেমন ভাইয়া? তোমরা অনেকে ভাবতেছো যে উল্টো দিকে, এই যে আমাদের অনেক সময় না বিপরীত দিকেও মনে রাখতে হয়। বিপরীত দিকে, বিপরীত দিকটা কেমন দেখো, একটা হার্ড কোশ্চেন আমি তোমাদের এইখানে ইয়ার মধ্যে দিয়েছিলাম। একটা হার্ড কোশ্চেন, কোশ্চেনটা এই যে এই কোশ্চেনটা দিয়েছিলাম 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেনটাতে দেখো বলা হয়েছে লাইট যদি ওয়াই ভি টি ইউজি হয় তাহলে নাইট ইকুয়াল কি? এখানে দেখো লাইট ইকুয়াল ওয়াই ভি এরকম কিছু একটা দেখলাম। ওকে, আমাদের একটু মিলাইতে হবে। দেখো এই প্রশ্নটার মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে আমাদের এটা কোন ধরনের প্রশ্ন এসেছে? এই যে এল তে হচ্ছে ওয়াই, আই তে ভি, জি তে টি এবং এইচ তে হচ্ছে ইউ আর টি তে হচ্ছে জি। তো এটা কিসের সাথে মিল আছে? এল ইকুয়াল ওয়াই, আই ইকুয়াল ভি, এই দুটো আমরা আগে মিলাই। এল ইকুয়াল ওয়াই, এই দেখো এখানে এল ইকুয়াল ওয়াই, এল নিচে আছে ওয়াই, আবার এই যে আই ইকুয়াল ভি, বুঝেছো? তার মানে উপরে যেটা রয়েছে সেটা আমাদের এই যে 9 এর জায়গায় যেটা রয়েছে সেখানে 22-এর জায়গায় ওটা হবে। আবার কি আছে, আবার একটু দেখো যে জিএসটি টিইউজি, জিএসটি ইকুয়াল টিইউজি, জিএসটি জি, এই যে জি এইচ, এইচ আছে এখানে এইচ, তার মানে টিইউজি জিএসটি, জিএসটি, এই যে আবার টি ইকুয়াল হচ্ছে আবার জি, ঠিক আছে? তো এই যে লাইট ইকুয়াল কি হইলো আমাদের ওয়াই ভি টি ইউ জি, ওয়াই ভি টি ইউ জি। তো দেখো এখানে কিন্তু সবকিছু আমাদের চার্টের মধ্যেকারই খেলা, যে চার্টের মধ্যে যেভাবে আছে সেইভাবে আমাকে উপস্থাপন করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে এটা বুঝাইলাম এই জন্যই যে চার্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এখন আমরা নিচের দিকে যাই। সিরিয়াল নাম্বার থেকে কোডিং, এখান থেকে কি কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা, এই এই ধরন বুঝতে কি কোনো সমস্যা হয় কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে তোমরা জানাবা যে এখানে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয় তা আমি স্কিপ করব, আমি পরের ধরনে চলে যাব। যদি সমস্যা হয় আমাকে কাইন্ডলি বলো, আর না হলে আমাকে তারপরেও বলো।
আচ্ছা, এখানে সমস্যা নাই। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাব নিচের যেই ২ নাম্বার ধরন, লেটার থেকে আরোপিত নাম্বার কোডিং। অর্থাৎ এই যে লেটার থেকে, এটাও সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, লেটার থেকে কোডিং, দেখো এটা কিন্তু এইবার ইয়েতে আসছে, ওই যে তোমার এই যে লেটার থেকে লেটার কোডিং। আচ্ছা, আমরা ২ নাম্বারটা নিয়ে আগে কথা বলি। ২ নাম্বারটাতে কি বলা হয়েছে যে টি ইকুয়াল 9, তারপর আর ইকুয়াল 8, এ ইকুয়াল হচ্ছে তোমার 7। এখান থেকে তুমি বের করতে পারবা কোথায় থেকে? এইটা তোমার এই লেটার থেকেই তুমি এই নাম্বারটা বের করতে পারবা। ঠিক আছে, লেটারের উপরে একটা নাম্বার আরোপ করা হয় যে টি ইকুয়াল 9, যদিও এখানে কিন্তু টি ইকুয়াল 9 আমরা বলতে পারি না। এখানে টি ইকুয়াল 9 এর সাথে কোনো 9 এর সাথে কোনো মিল নাই। সো এটা কিন্তু মূলত চার্ট থেকে না। ২ নাম্বার ধরনটা যেটা, সেটা মূলত চার্ট থেকে না। আর ১ নাম্বার যে ধরন রয়েছে সিরিয়াল নাম্বার থেকে কোডিং, সেটা চার্ট থেকে। সেটা তুমি চার্ট থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা চার্ট থেকে, আর এটা চার্ট থেকে না। এটা চার্ট থেকে না। আচ্ছা, এরপরে লেটার থেকে লেটার কোডিং, অর্থাৎ এই যে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আইকিউ এর মধ্য থেকে এখানে আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। ঠিক আছে, এই যে এই জিনিসটা আসছে তোমার এই লেটার থেকে লেটার কোডিং, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে এই ধরনের না, অন্য ধরনের প্রশ্ন এসেছে আহ, তোমার, হ্যাঁ। আচ্ছা, অনেক একজন কমেন্ট করছে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। আহ, আমি যদিও দেখেছি যে ম্যাথ আসছে অনেকগুলো আমাদের পরের অধ্যায়গুলো থেকে, অন্যান্য যে অধ্যায় রয়েছে সেখান থেকে আসছে। কিন্তু তোমাদের এইখান থেকে জাহাঙ্গীরনগরে অডেল প্রশ্ন আসে, এখান থেকে এসেছিল, এই বছরেও এসেছে, তোমাদের জগন্নাথেও গত বছর এসেছিল এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার লেটার থেকে রং কোডিং, মানে কোন লেখা লেটার থেকে কোনটা ইয়ে করা যায় না, এটা তোমার কোনটা এই একটা শব্দ দেওয়া থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড থেকে কোন শব্দটা তৈরি করা যাবে না, এখানে তোমাকে এই যে বর্ণ মিলাতে হবে যে কোন বর্ণটা এর মধ্যে নাই। টি আছে, তারপরে এইচ আছে, ও আছে, তারপরে হচ্ছে তোমার এস আছে, ই আছে, বাকি নাই কোনটা, এখান থেকে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের লেকচার ওয়ানের আলোচনা। আমাদের এখানে প্র্যাকটিসগুলো আছে, তোমরা প্র্যাকটিসগুলো করতে থাকো, ইনশাল্লাহ বুঝতে পারবে, প্র্যাকটিসের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আমরা 12 নাম্বার লেকচারে চলে যাই। ওকে, দেখো 12 নাম্বার লেকচারের মধ্যে আমাদের আহ, তোমরা জানো যে এই লেকচারগুলো অনলি আইকিউ এর জন্য। আমার কাছে এখানে যতগুলো লেকচার রয়েছে সবগুলোই আইকিউ এর জন্য, আইকিউ ব্যতীত অন্য কোথাও আমাদের এই লেকচার আমাদের ম্যাথের জন্য না, কিন্তু আইকিউ এর জন্য। তো ডি ইউনিট বেস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইকিউ এর জন্য। সো অনেকে আবার ভাবছো যে ভাইয়া 12 নাম্বার থেকে শুরু হইলো কেন, 11 নাম্বার থেকে শুরু হইলো কেন, প্রথম দশটা কি দোষ করলো? প্রথম 10টা আমি ওই সি ইউনিটের জন্য রেখেছি, এবং সি ইউনিটে যে প্রশ্নগুলো এসেছিল প্রথম 10টার মধ্যে থেকে এসেছে। পরের যেই 11 থেকে 21 নাম্বার লেকচার, এগুলো ডি ইউনিটের জন্য। ঠিক আছে, দেখো এক কোর্সেই তোমাদের 2টা ইউনিটের আইকিউ শিখিয়ে দিচ্ছি, আইকিউ বা ম্যাথ, কোথায় পাও এমন, হ্যাঁ? যাই হোক, দেখো নিজেকে কখনো তোমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করি না, ভবিষ্যতেও করব না, উপস্থাপন করার কোনো প্রত্যাশা আমাদের কোনো লক্ষ্য নাই আর কি, যে তোমাদের সামনে খুব পম্পাসলি, অহংকার বা ইয়ের সাথে তোমাদের সামনে উপস্থাপন করব নিজেকে, বা আমাদের যেই পরিশ্রম তোমাদের জন্য এই যে এইগুলো তৈরি করতে অবশ্যই পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তারপর আমরা তোমাদের সামনে উপস্থাপন করি না, কতটা পরিশ্রম করতে হয়েছে এটা আমরা নিজেরাই জানি। ঠিক আছে, আচ্ছা, দেখো যে ক্যালেন্ডার থেকে কোথায় কোথায় তোমাদের সমস্যা আছে আমাকে একটু বলবা, কোথায় কোথায় থেকে তোমাদের সমস্যা হয়, কোথায় কোন কোন ধরনের? আচ্ছা, তোমরা আমাকে বলবা, আমি একটু ধারাবাহিকভাবে বর্তমান তোমাদের বেসিকটা বুঝিয়ে দেই যে ক্যালেন্ডারের থেকে যেসব প্রশ্ন আসে সেইগুলো হচ্ছে তোমাদের মেইনলি দিন বের করার জন্য, মেইনলি যে
আজকে হচ্ছে এইবার, এতদিন পরে কি বার হবে, অথবা এতদিন আগে কি বার হবে, এততম দিনে কি বার হবে, অথবা এতদিন পরে কি বার হবে। এই ধরনের এই চার চার ধরনের প্রশ্ন আমরা খুঁজে পাই। আবার এরকম দেখতে পাই যে মাসের মধ্যে, বছরের মধ্যে, এটা যদিও তেমন পার্থক্য নাই, তারপরে তোমাদের সাথে একটু আহ বোঝানো উচিত তোমাদের। এই যে প্রথম এবং দ্বিতীয় যে ধরন, এখানে তেমন কোনো পার্থক্য নাই, এটা আলাদা, এটাও আলাদা। ঠিক আছে। আচ্ছা, মাসের মধ্যে দিনের হিসেব, মাসের মধ্যে যদি হয় তখন আমরা ট্রিক্সটা কাটাবো এরকম, এই যে এখানে রয়েছে, এখানে অষ্টম, 15তম, 22তম, 29তম একই বার হয়। ঠিক আছে। কোনো মাসের 7 দিন পরে অথবা আগে যদি বলা হয়, তখন তোমার এই মাসের মধ্যে এরকম হিসাব করতে হবে যে এই যে অষ্টম, 15তম দিন, 22তম দিন, 29তম দিন একই বার হয়। প্রশ্নে আবার দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, প্রশ্নে উল্লিখিত দিনের ব্যবধান করতে হবে, তারপর 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ যত থাকবে ওই বারের সাথে যোগ করতে হবে। মানে ভাগশেষটা যেটা আমাদের থাকবে 7 দিয়ে ভাগ করার পর, সেটা আমাদের ওই বারের সাথে যোগ করে দিতে হবে। আবার যদি আগে বলা হয় তাহলে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মাসের মধ্যে আমরা হিসেবের এখানে একটা সমস্যা দেখছি যে 5 তারিখ যদি এইবার হয় তো 29 তারিখ কি বার হবে। 5 তারিখ থেকে তুমি 8 তারিখে নিয়ে যাও, যেটা কাছে হয়, সামনে পিছনে। 8 তারিখ হচ্ছে কাছে, আবার তুমি 1 তারিখেও আনতে পারো। 1 তারিখ 1 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, এবং আহ, উম, আবার তোমার 15 দিন, 15 তারিখ, আবার কি হয় 22 তারিখ আর 29 তারিখ একই দিন। সো 5 তারিখ থেকে 8 তারিখ আমাদের কাছাকাছি হয়। 5 তারিখে যদি 8 তারিখ হয়, সরি, 5 তারিখে যদি সোমবার হয়, 8 তারিখে কি বার হবে? বৃহস্পতিবার। 7, 8, 9 কি সোমবার, মঙ্গল, বুধবার, সরি 5, 6, 7, 8, তার মানে এখানে আসতেছে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার হচ্ছে 8 তারিখ, তারপরে 29 তারিখে হবে বৃহস্পতিবার। ঠিক আছে, অ্যান্সার হবে বি। আবার এখানে তম দিন, এগুলো বিসিএস এও আসে প্রশ্ন, তো তোমরা যারা চান্স পাবে পরবর্তী বিসিএস এর জন্য তোমাদের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। দেখো যে তম দিন ও দিন পরে যদি বলা হয়, তখন দেখো তম দিন মানে হচ্ছে ওই দিনেই, ওই দিনই, ওই দিন। তম দিন যদি বলা হয় ওই দিনই। আবার তম দিন পরে বা আগে যদি বলা হয়, তখন সেটার একদিন মাইনাস অথবা একদিন প্লাস হবে, একদিন পরে। ঠিক আছে। দেখো যে 1 তারিখে রবিবার হলে 12তম দিন কি হবে। 1 তারিখে রবিবার হলে 12তম দিন কি বার হবে? 1 তারিখ রবিবার। ঠিক আছে, এখানে কেমন ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, 1 তারিখ রবিবার হলে 8 তারিখও রবিবার হবে। ঠিক আছে। তো 12তম দিন এটা বৃহস্পতিবার হবে, স্বাভাবিক। আচ্ছা, আবার বলা হয়েছে 12তম দিন পরে, 12তম দিন পরে। সো এইখানে 1 তারিখ রবিবার হলে 8 তারিখও রবিবার হবে, তারপরে 12তম দিন হতে গেলে আরো 5 দিন তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, 12 দিন পর মানে 13তম দিন, 5 দিন তোমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে। অথবা তুমি এখানে এই যে পার্থক্যটা বের করতে পারো এইভাবে, যে 12তম দিন মানে 12 দিন পরে মানে 13 দিন পর, 13তম দিন, 13তম দিন এবং 1তম দিন এর মধ্যে পার্থক্যটা বের করো, কত আসবে? 12 আসবে, হচ্ছে 12, তাই না? এই 12কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, যে ভাগশেষটা আসবে সেটা তুমি যোগ করে দিবা। ঠিক আছে। আবার এইখানে এইখানে তুমি এটা করতে পারো, এখানে এই যে 12তম দিন বলা হয়েছে, 12 বিয়োগ 1, পার্থক্যটা বের করলা, করার পরে তুমি 7 দিয়ে ভাগ করে দিবা। এখানেও 7 দিয়ে ভাগ, এখানেও 7 দিয়ে ভাগ। এই যে 12তম দিন, এইটাকে তুমি 7 দিয়ে ভাগ করবা। ঠিক আছে। আচ্ছা, এই 7 দিয়ে ভাগ করার পর যা থাকবে তা তুমি ওই বারের সাথে যোগ করে দিবা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে একাধিক মাস বা বছরের মধ্যে বার নির্ণয়। এক বা একাধিক মাস বা বছরের মধ্যে বার নির্ণয়, আমাদের লেকচার শিটে কোথায় যেন একটু ভুল আছে না? আমি সেটা আমার বইয়ের মধ্যে অবশ্য কারেক্ট করেছি, কিন্তু তোমাদের লেকচারটাতে আর কারেক্ট করা হয় নাই। তারপরে আমরা দেখবো, একটু একটু দেখি কোথায় যেন ভুল আছে একটু। আচ্ছা, একাধিক মাস বা বছরের মধ্যে যখন হিসাব করতে হয়, তখন তুমি জাস্ট 7 দিয়ে ভাগ দিবা। কি করবা? 7 দিয়ে ভাগ দিবা। পার্থক্যটাকে 7 দিয়ে ভাগ দিবা। পার্থক্যটাকে 7 দিয়ে ভাগ দিলে যেই ভাগশেষটা আসবে, সেই ভাগশেষটা তুমি
যোগ করে দিবা আরেকটার সাথে, ওই বারের সাথে যোগ করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখানে আজ বৃহস্পতিবার, এতদিন পর কি বার হবে? যখন তুমি এটাকে 7 দিয়ে ভাগ দিচ্ছ, 7 দিয়ে ভাগ দেওয়ার পরে যা আসবে সেটার সাথে তুমি, এটা কিন্তু ভাগশেষের সাথে যোগ করতে হবে, ভাগশেষের সাথে যোগ করতে হবে, হ্যাঁ, ভাগফলের সাথে না, ভাগশেষের সাথে যোগ করবা। করার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, প্রশ্নে যদি পূর্বে বলা হয়, প্রশ্নে যদি পূর্বে বলা হয় তখন তুমি কি করবা? তখন বিয়োগ করে দিবা জাস্ট। তখন জাস্ট বিয়োগ করে দিবা। আচ্ছা, এইগুলো তো বুঝেছো নাকি? 7 দিয়ে ভাগ করার পরে জাস্ট ভাগফলটা, ভাগশেষটা তুমি বিয়োগ করে দিবা। আর কোথায়? এই 4 নাম্বার ধরন, এই যে এটার কথা বলতেছো? 4 নাম্বার ধরন ভাইয়া, গতকাল পরশু নির্ণয় করতে প্রবলেম হয়। আচ্ছা, দেখো এই চার্টটা দিয়েছি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য। তোমরা এই চার্ট ব্যতীত নিজের নিজের জ্ঞান দিয়ে তুমি চোখ বন্ধ করে হিসাবটা করতে পারো। এইগুলো না ইয়ে করে তুমি চোখ বন্ধ করে হিসাব করো, তাহলেই তো হয়ে যায়। চোখ বন্ধ করে হিসাব করো। রিলোড করি, ওকে। আচ্ছা, এইখানে দেখো, আমি একটা সুন্দর করে টিক্স তোমাদের দিয়ে দিই, দেখো। আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার, তার মানে আজকে কি বার এটা তোমাকে আগে বের করতে হবে। এই শোনো, আজকে কি বার এটা সর্বপ্রথম তোমাকে বের করতে হবে। আমাদের এই নিয়মের মধ্যে প্রথমে হচ্ছে আজকের দিনটা যেটা, সেটা তোমাকে আগে বের করতে হবে। বের করার পরে যেই আহ, যে দিনটা তুমি পাবা তার সাথে তুমি আগামীকাল অথবা গতকাল, গত পরশু, আগামী পরশু, গত তরশু, আগামী তরশু, যা বলে না কেন সেটা তুমি যোগ করে দিবা। ঠিক আছে? যোগ অথবা বিয়োগ করে দিবা। দেখো এখানে বলা হয়েছে আগামীকাল শুক্রবার, তার মানে আজকে কি বার? আজকে কিন্তু বৃহস্পতিবার। তাহলে আজকে কি বার হবে? এটা তুমি আজকে হচ্ছে বৃহস্পতিবার। এগুলো খুবই সহজ সহজ রে। পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষার হলে বসবা, তখন তুমি দেখতে পারবা যে আসলে ভাইয়া আমাদের যেইগুলো পড়াইছে ওইগুলোই চলে আসছে, ওইগুলোই আসছে। আমি গত বছর যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি একটু কনফিউশনে ছিলাম যে কি পড়াচ্ছি না পড়াচ্ছি, আসবে কি না, আমার উপরে আমার কনফিডেন্স ছিল না। ঠিক আছে, তারপরে আমি যথেষ্ট ট্রাই করেছি প্রত্যেকটা ধরন নিয়ে আলোচনা করার জন্য। গত বছরের ভিডিওগুলো দেখো যদি, যে আমি কতটুকু ডেডিকেশন তোমাদের আগের ব্যাচকে দিয়েছি, আগের ব্যাচকে দিয়েছি। এই জন্য জগন্নাথে এখন যদি আমি ক্যাম্পাসে যাই, এখন ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয় না তেমন, ক্যাম্পাসে যদি যাই তো চারোদিক থেকে দৌড়ায় চলে আসে, চারোদিক থেকে দৌড়ায় চলে আসে এবং বলে, ভাইয়া ক্লাস করতাম, ইনফরমেশন আপনার এখান থেকে ইনফরমেশন নিতাম, আপনার ক্লাস করতাম। যদিও তখন আমি ফ্রি পড়াতাম তাদের, ফ্রিতে পড়াতাম। তো যাই হোক, তো গত বছরের ভিডিওগুলোতে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম এবং গত বছরে তাদের অনেক অনেক ধরনের প্রশ্ন, অনেক আকারের প্রশ্ন আমি নিয়ে উপস্থিত হয়েছিলাম। তো যাই হোক, তাদের জায়গা থেকে যদি চিন্তা করি যে তোমাদের এই বছর আরো সাজানো গোছানো, আরো ভালোভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে, তো আহ, আশা করতেই পারি যে এখান থেকে প্রশ্ন কমন আসবে। যেমনটা আমাদের সি ইউনিটের, সি ইউনিটের প্রশ্ন হয়েছে 32টা। হ্যাঁ, 32টা। আমি গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কমপক্ষে আমার এখান থেকে 25টা হুবহু কমন, 25টা হুবহু কমন একই নিয়মের। কমন বলতে নিয়মের মধ্যে আমি যে নিয়মের আলোচনা করেছি, এই নিয়মের। যারা সি ইউনিটের আছে তারা অনেকেই কমেন্টে বলতেছিল যে ভাইয়া হ্যাঁ ওই রকমই আপনার বই, এবং বই থেকে যারা ইয়ে করেছে তাদের কিন্তু আমি আম, তাদের কিন্তু এখানে, তারাও কিন্তু এখানে ইয়ে করেছে, আমাকে বলেছে ভাইয়া যে বই থেকে হুবহু ওই ধরনের প্রশ্নই আমি পেয়েছি। যাই হোক, তো এই যে আমি ধরনগুলো যে আলোচনা করেছি, আশা করব এই ধরনগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা করছি।
আচ্ছা, ওকে। তো হুবহু আমাদের 25টা কমন ছিল এবং আশেপাশে আরো ওই টপিকের ভিতরেই 2-3টা কমন ছিল, 2 অথবা 3টা কমন ছিল। তো মোটমাট আমরা বলতে পারি 27টার মতো কমন ছিল আমাদের এই সি ইউনিটে। তো তোমাদের এখানেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? এই যে এই প্রশ্ন থেকে। আচ্ছা, খুবই সহজ আসবে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমি যেই ধরনেরগুলো পড়াচ্ছি এই ধরনের প্রশ্নই চলে আসবে। তা বলতে হবে না, আমাদের বুঝাই যায় আর কি যে এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। দেখো, আমাদের এটার নির্ণয় করার সিস্টেমটা কিরকম, যে আগামীকাল শুক্রবার, গত পরশুদিন কি বার ছিল? আগামীকাল শুক্রবার, তার মানে হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? আজকে হবে বৃহস্পতিবার। আজকে কি বার হবে? বৃহস্পতিবার। আচ্ছা, আজকে বৃহস্পতিবার। তো এখন গত পরশুদিন কি বার ছিল? গত পরশুদিন। আচ্ছা, এইখানে একটু ঝামেলা আছে আমাদের এইটার মধ্যে, বা অথবা এটাই কারেক্ট, আমাদের প্রশ্নে ঝামেলা, আমাদের এটার সাথে মিলতেছে না, অন্য আমাদের এটা সলিউশনটা একটু মিলতেছে না যদিও। এখানে গতকাল বলা হয়েছে, যদিও এখানে গতকাল বলা হয়েছে, ওকে, বাদ দাও। তো এইখানে আমাদের আগামীকাল শুক্রবার, আজকে তাহলে বৃহস্পতিবার। বলা হয়েছে গত পরশুদিন কি বার ছিল? গত পরশুদিন কি বার ছিল? আজকে যদি বৃহস্পতিবার হয়, গতকাল হচ্ছে আমাদের বুধবার। বুধবার হচ্ছে গতকাল, তার আগের দিন মানে গত পরশুদিন আমাদের কি বার ছিল? মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার ছিল, ওকে। আচ্ছা, এইখানে যে সলিউশনটা দেওয়া আছে এটা অন্য অন্য একটা প্রশ্নের হতে পারে, বা এই প্রশ্নেরই একটু বুঝতে সমস্যা হয়েছে, যে গতকাল শুক্রবার হলে আজকে শুক্রবার প্লাস একদিন শনিবার। এখানে হয়তো ওই প্রশ্নের মধ্যে বলা হয়েছিল যে গতকাল যদি শুক্রবার হয়, আজকে গত পরশুদিন কি বার, তার মানে এখানে বৃহস্পতিবার হবে। যাই হোক, এটার অ্যান্সার হবে সি। এটার অ্যান্সার হবে সি। আর এখানে আমাদের প্রশ্নের সমাধানটাতে একটু ভুল আছে। সেজন্য আমি তোমাদের একটু আগে বললাম যে কোথায় কোথায় যেন একটু সমস্যা আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা এরকম, এর পরের প্রশ্নটাতেও একটু ঝামেলা আছে। আচ্ছা, দেখো এখানে আমাদের কি বসাতে হচ্ছে, যে গত পরশুদিন মঙ্গলবার ছিল, আগামী পরশুদিন কি বার হবে? গত পরশুদিন যদি মঙ্গলবার হয়, আজকে কি বার? গত পরশুদিন যদি মঙ্গলবার হয়, আজকে কি বার? এটাকে বের করো। গত পরশুদিন মঙ্গলবার, তার মানে গতকাল কি বার গেছে? গতবার গেছে বুধবার, আজকে কি বার? বৃহস্পতিবার, ওকে। আগামী পরশুদিন কি হবে? তাহলে আজকে বৃহস্পতিবার হলে আগামী পরশুদিন শুক্র, শনিবার, ঠিক আছে? আমাদের কি হবে? শনিবার হবে অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে শনিবার, ওকে। আমাদের অপশনে শনিবারটা দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমাদের টাইপিং করার সময় এই যে এখানে যে অপশন চারটা আছে, সেটা আমরা এখানে কপি করে বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের পরিবর্তন করতে খেয়াল নাই। সো আমরা এখানে এই জায়গায় আমাদের শনিবারটা হবে, ঠিক আছে? শনিবার, ওকে। বুঝতে আর কোথাও তো সমস্যা হওয়ার কথা না। প্র্যাকটিসগুলো দিয়েছি, প্র্যাকটিসগুলো তোমরা করতে পারো। এরপরে আমরা ঘড়ি যে অধ্যায়টা রয়েছে সেই ঘড়িতে চলে আসব। ঘড়িতে চলে আসব। ঘড়িতে কার কোথায় কি সমস্যা আছে একটু বলবা। আচ্ছা, যোগ করব এমন টাইপের গুলোতে যোগ করবা বলতে কোনটা কোনটা যোগ করবা? এই যে যোগ বিয়োগ, এই যে এই এই জিনিসগুলো।
কোথায় সমস্যা একটু বলো। যোগ করবা বলতে এইখানে তোমার যোগ করার জন্য এই 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 ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যোগ অথবা বিয়োগ করার জন্য। তো তুমি মুখে মুখে যেগুলো বের করবা, যোগ করবা বলতে আমি বুঝি নাই আসলে তোমার প্রশ্ন। না না না, এটা যোগ করার জন্য না, সব সময় যে যোগ করবা এমনটা না। এই যে যদি গত পরশুদিন বলে, এই যে গত, যদি গত বলে তাহলে তো তোমাকে বিয়োগ করতে হবে, তাই না? এই যে গত, কই আর, এই যে গতকাল, অথবা যদি গতকাল বলে বিয়োগ করতে হবে, আগামীকাল বললে যোগ করতে হবে। আবার গত পরশুদিন যদি বলে তাহলে বিয়োগ করতে হবে, পরশুদিন বললে যোগ করতে হবে। আর কোথায় আছে, আগামী পরশুদিন যদি বলে, এখানে গতকাল, আগামীকাল, পরশুদিন, ও পরশুদিন, পরশুদিন এখানে তরশুদিন হওয়ার কথা, তরশুদিন, ওকে, তরশুদিন, গত পরশুদিন, আগামী পরশুদিন, এই তো একই জিনিস। এই যে আগামী পরশুদিন যদি হয় এটা যোগ করতে হবে, গত পরশুদিন হলে বিয়োগ করতে হবে, এটা হলে যোগ করতে হবে, এটা হলে বিয়োগ করতে হবে। সো এইখানে দেখো, এখানে আমি এত কঠিন ভাবে তোমার বোঝার দরকার নাই, আমি যেভাবে বুঝাইলাম আর কি, যে এই চার্টটা, এই চার্টটা জাস্ট তোমরা যদি মনে রাখতে পারো তো মনে রাখবা, আর নয়তো তোমরা এই যে মুখে মুখে হিসেব করবা। যে এই যে যেমন এখানে একটা প্রশ্ন 4 নাম্বারটাতে দেখো, আচ্ছা এটা না, এটা ভিন্ন প্রশ্ন, আমাদের নিচের মনে হয় নিচের ধরনগুলো এরকম আছে। এই যে এখানে 61 নাম্বার প্রশ্নটা দেখো, দেখো প্রশ্নটা যদি রাইট থাকে ওকে, আমরা এটার সমাধান করব। দেখো, গত পরশুদিন, গত পরশুদিন রবিবার ছিল, তার মানে আজকে কি বার? গত পরশুদিন যদি রবিবার হয়, আজকে কি বার হবে? এইভাবে তোমার বের করতে হবে। সর্বপ্রথম তুমি আজকের দিনটা বের করবা, আগামী পরশুদিনের পরের দিন কি বার হবে। এই যে হিসেব করো, যে গত পরশুদিন যদি রবিবার হয়, গতকাল কি ছিল? শনিবার। আজকে কি বার? সরি, গত পরশুদিন যদি রবিবার হয় তাহলে গতকাল কি ছিল? গতকাল ছিল সোমবার, আজকে মঙ্গলবার। ওকে, আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। এখন বলছে আগামী পরশু দিনের পরের দিন, আগামীকালকে কি বার? বুধবার। তারপরের দিন কি বার? বৃহস্পতিবার। এটা গেল পরশু দিন, বৃহস্পতিবার পর্যন্ত আমাদের পরশু দিন। তারপরে তারও একদিন পর, মানে কি হবে? শুক্রবার হবে, ঠিক আছে। তো সেই জন্য অ্যান্সার হবে এই শুক্রবার, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি এই যে বাম পাশে থেকে যে কোনো একটা, এই যে 53 নাম্বারটা নিলাম ধরো, আগামীকাল যদি শনিবার হয়, গত পরশুদিন কি বার ছিল? আগামীকাল শনিবার, তার মানে আজকে কি বার? শুক্রবার। গত পরশুদিন কি বার ছিল? গত পরশুদিন মানে গতকাল কি ছিল? বৃহস্পতিবার। তার আগের দিন বুধবার, ঠিক আছে, এই জন্য অ্যান্সার হবে বুধবার। আচ্ছা, দেখো, আচ্ছা এটা আশা করব বুঝতে পেরেছো। নাকি আরো সমস্যা আছে? আর কি কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও যে আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন ইজি লাগতেছে। আমি চার্ট দেখে গুলায় ফেলছি। হ্যাঁ, চার্ট দেখে এই অল্প সময়ের মধ্যে চার্ট দেখে গুলায় ফেলবা। এটা লং টাইম যারা পড়বে বা অনেক দিন থেকে পড়বে, তোমার ছোট ভাই বোন যারা থাকবে তাদের জন্য এটা সহজ, ঠিক আছে। এই যে দেখো, ঘড়ি বিষয়কে আমরা চলে আসি পরের লেকচার, 13 নাম্বার লেকচারে। ঘড়ি নামক যে সমস্যাটা রয়েছে, ঘড়ি বিষয়ক সমস্যা, এইখানে একটু সমস্যা তোমাদের মনে হতে পারে। এইখানে আমাদের এই কয়েকটা ইনফরমেশন একটু মনে রাখতে হবে। এই কয়েকটা ইনফরমেশন, যে একটা ঘড়ির সম্পূর্ণ কাটা, একটা ঘড়ির সম্পূর্ণ কাটা ঘড়িকে প্রদক্ষিণ করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমি চিত্র এঁকে বলেছিলাম, দেখো, সরি, এইখানে আমাদের ঘড়ি থাকে, তাই না? ঘড়ির কাটা থাকে। যখন একটা ঘড়ির কাটা এই চারদিকে প্রদক্ষিণ করবে, তখন
360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। মিনিটের কাঁটা 60টি ক্ষুদ্রতম ঘরকে অতিক্রম করলে 5টি ক্ষুদ্রতম ঘর অতিক্রম করে। মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা কোনটা থাকে, 3টা কাঁটা থাকে, একটা ছোটই বলা চলে, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে এই যে বড়, এটা মিনিটের কাঁটা। আচ্ছা, এই মিনিটের কাঁটা, সরি এটা সেকেন্ডের কাঁটা, মাঝখানে মিডিল যেটা সেটা হচ্ছে মিনিটের কাঁটা। এই মিনিটের কাঁটা আমি এক জায়গায় লিখেছি যে তোমরা যাতে অনুধাবন করতে পারো, অথবা তোমরা ঘড়ির মধ্যে দেখলেও বুঝতে পারবা যে ঘড়ির মধ্যে কিন্তু এরকম কাঁটা থাকে। এই যে একটা লম্বা কাঁটা, এই যে একটা মিডিয়াম, মিডিয়াম একটা থাকে, আর একটা থাকে একেবারে ছোট, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ছোট যেটা সেটা ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা যখন একবার এই 60টি ঘর, ক্ষুদ্রতম ঘর 60টি, এর মধ্যে 5টা ছোট ছোট ঘর থাকে না, এই 5টা ছোট ছোট ঘর হচ্ছে একটা একটা করে ধরা হয়। যদি ধরা হয় 12টা, এই যে 12টা ঘন্টায় কয়টা করে ঘর থাকবে, মোট 60টা ঘর থাকবে, 5টা করে থাকলে মোট 60টা ঘর। এখন এই 60টা ঘর যখন একবার ক্ষুদ্রতম ঘরগুলোকে অতিক্রম করবে এই যে মিনিটের কাঁটা, তখন 5টি ক্ষুদ্রতম ঘর অতিক্রম করে ঘন্টার কাঁটা। তখন ঘন্টার কাঁটা কি করে, এই যে ঘন্টার কাঁটা, তখন এই ঘন্টার কাঁটা 5টি ক্ষুদ্রতম ঘর অতিক্রম করে। মিনিটের কাঁটা যখন 60টা ঘর অতিক্রম করবে, মিনিটের কাঁটা তখন 5টি ঘর অতিক্রম করবে, মানে এইখান থেকে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটাটি 30 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে। এই যে প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় একটা ঘন্টার কাঁটা যদি উপরে 12টা থেকে 1টা পর্যন্ত যায়, তখন এর মধ্যে 30 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে। প্রত্যেকটা ঘন্টার মধ্যে কত ডিগ্রি, 30 ডিগ্রি। 12টা ঘন্টায় দেখবা 360 ডিগ্রি হয়ে যাবে, 12টা ঘন্টায় কত হবে, 360 ডিগ্রি। আচ্ছা, এবং যদি এই একটা ঘন্টা থেকে আরেকটা ঘন্টার মধ্যে 30 ডিগ্রি কোণ হয়, তাহলে ছোট ছোট ঘরগুলোতে কয় ডিগ্রি কোণ হবে, দেখো 6 ডিগ্রি করে হবে। 5টা ঘর না, 5টা ঘরকে তুমি এই 30 ডিগ্রিকে 5টা ঘরে ভাগ করে দাও, 6 ডিগ্রি করে হবে। প্রত্যেকটাতেই কয় ডিগ্রি করে হবে, এই যে এইখানে একটু দেখো, 6 ডিগ্রি। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই 5টা ঘরে, মানে যদি 30 ডিগ্রি সম্পূর্ণটা মিলে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 5টা ঘরে ভাগ করে দিলে 6 ডিগ্রি করে হবে। আচ্ছা, প্রতি মিনিটে মিনিটের কাঁটাটি 60 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে। প্রতি মিনিটে, 1 মিনিট, এই যে মিনিটের কাঁটা এই পর্যন্ত থেকে এই পর্যন্ত চলে আসবে, তখন আহ কি বলছে, প্রতি মিনিটে মিনিটের কাঁটাটি 6 ডিগ্রি, সরি 60 না 6, আমি দেখতে ভুল করেছি, 6 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করবে। এই যে এটাই বললাম যে এইখান থেকে এই পর্যন্ত যখন আসবে, তখন তোমার কৌণিক দূরত্ব অতিক্রম করবে। এই যে একটা মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা মনে করো যে এই যে ঘুরলো, একটা পাক ঘুরলো, ঘুরলে 1 মিনিট হইলো, 1 মিনিট হইলে এই মিনিটের কাঁটা মনে করো যে এইখানে আছে, এইখানে এই বরাবর, এইখান থেকে এই পর্যন্ত আসবে, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখান থেকে এইখান এই পর্যন্ত হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, বুঝতে পেরেছো মনে হয় বেসিক যে বিষয়গুলো। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ নির্ণয় করা, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ নির্ণয় করা, ঘড়ি ফাস্ট বা স্লো থাকলে তার সময় বের করা, ঘড়ির কাঁটার দিক নির্ণয় করা, এবং ঘড়ির সঠিক সময় বের করা, নষ্ট ঘড়িতেও, নষ্ট ঘড়িও অন্তর্ভুক্ত এর মধ্যে, ঘড়ির সঠিক সময় বের করা। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখব যে ঘন্টা ও মিনিটের মধ্যকার কোণ নির্ণয় করা। এইবার জেইউতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে কিন্তু এই প্রশ্নটা এসেছে, এইখান থেকে কোণ নির্ণয় করার প্রশ্ন এসেছে এই বছর। অর্থাৎ আমার এই বই যারা পড়েছে তারা জাহাঙ্গীরনগরে এই ধরনের প্রশ্নটা কমন পেয়েছে। কেমন, যেখানে এই যে রুলসটা রয়েছে, 11 গুণন মিনিট, 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা। এই যে পিডিএফ এর উপরে লিখতে সমস্যা হয়, কি হবে, 60 গুণন ঘন্টা ভাগ 2। এই রুলসটা তুমি
অ্যাপ্লাই করলেই এখানে মানটা চলে আসবে, এই রুলসটা অ্যাপ্লাই করলেই মান চলে আসবে। আচ্ছা, এখানে ঋণাত্মক মান আসলেও তোমার ঋণাত্মক মান যদি আসে সেটাকে তুমি ধনাত্মক করে নেবা, পজিটিভ। আবার যখন এখানে এটাও লক্ষ্য রাখতে হবে, যখন 180-র বেশি হয়ে যাবে মান, তখন তুমি 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা। 180-র যখন বড় মান আসবে অ্যান্সার, তখন তুমি 360 থেকে বিয়োগ করে দিবা। দেখো আহ, এখানে কিন্তু আমাদের অ্যান্সার কত আসছে, 245। 245 কিন্তু এইখানে অপশনে দেওয়া আছে, তোমরা প্রথমেই বলে নিবা এটা রাইট, কিন্তু এটা রাইট না। রাইট হবে হচ্ছে ডি নাম্বারটা। কেন ডি নাম্বারটা? ওই যে 360 ডিগ্রি থেকে আমাদের এই মানটা বিয়োগ করে দিলেই 180-র বেশি, এই 245, 180-র বেশি হওয়ার কারণে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো 245, বিয়োগ করলেই আমাদের মানটা চলে আসবে 115। ঠিক আছে। আচ্ছা, আবার এই যে এখানে সেম একটা প্রশ্ন, যে এখন ঘড়িতে 8টা বাজে, 3টা 15, না পুরোপুরি 3টা। আচ্ছা, এরকম একটা প্রশ্ন এসেছে জাহাঙ্গীরনগরে, এইবার যে প্রশ্নটা এসেছে, একজন ছোট ভাই পরীক্ষার্থী আমাকে বলল যে ভাইয়া আমাদের এরকম একটা প্রশ্ন এসেছে, বেলা 3টা বাজে, বেলা 3টা বাজে, বেলা বাজে 3টা, বেলা বাজে 3টা, এখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে আহ, উৎপন্ন কোণের পরিমাণ কত? 3টা বাজে, যদি 3টা বাজে, তাহলে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত? এটা আমাকে একটু বলো তো, দেখি তোমরা কত বড় বাহাদুর হইছো, এই প্রশ্নের উত্তর করো। এটার অ্যান্সার করো। এখন বেলা বাজে 3টা। এই বাহাদুরের দল, একটু অ্যান্সার করো, আমি অ্যান্সার করতে বলেছি। আর যেই ছেলে অতিরিক্ত কমেন্ট করতেছো উল্টা পাল্টা, যে আমাদের ক্লাসের মধ্যকার যেই কমেন্টগুলো হওয়ার কথা সেইগুলো না করে যারা অন্য ধরনের কমেন্ট করতেছো, তাকে এখনই ব্যান করা হতে পারে। ঠিক আছে, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো ইয়ে করবে না। মিরাজ, তোমার তো মনে হয় তুমি তো আমার ব্যাচের না, হয়তো কেউ লিঙ্ক শেয়ার করেছে যার কারণে এরকম হয়েছে, বাইরের কেউ বহিরাগত এখানে ক্লাসের মধ্যে চলে আসছে। করো, সমস্যা নাই, আমি তো না করি নাই, ক্লাস করো। ওকে, কিন্তু আহ, যেটা শৃঙ্খলা বজায় থাকে সেরকম ক্লাস করার চেষ্টা করো, শৃঙ্খলা যেন বজায় থাকে। এই যে নন বিজনেসের কাটমার্ক কত হতে পারে, কাটমার্ক এটা নিয়ে তুমি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো নাই? তুমি ইনবক্সে মেসেজ করো, যখন মেসেজের পরিমাণ বেশি থাকবে তখন আমি একটা ভিডিওতে তোমাদের সুন্দর করে বলে দেবো, অ্যানালাইসিস করে। ক্লাসের মধ্যে আমি তোমাকে কিভাবে বলবো? আচ্ছা, একজন লিখছে লিখছে 100, কৌশিক, কৌশিক ভাইয়া, পরিচিত একজন মুখ। কৌশিক লিখছে 180 ডিগ্রি, ওই গাধা, গাধা রে, এই দেখো, আমি তোমাদের, আহ এটা হইল না। আচ্ছা, একটা বৃত্ত আমি আর্ট করার চেষ্টা করলাম, দেখো এটা হচ্ছে ঘড়ি, ঘড়ির উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 6, এপাশে 9, এপাশে 3। ওকে, দেখো যখন বেলা 3টা বাজে, ঘন্টার কাঁটা থাকে হচ্ছে এই বরাবর, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা থাকে এই যে উপরে, একেবারে খাড়া সোজা থাকে। এইখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে না, এখানে হবে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি, এটা দেখলেও বোঝা যায়। আর তুমি এখানে এটা সমাধান এভাবেও করতে পারো, যে এখানে তুমি এই যে মিনিট হচ্ছে কত, মিনিট, মিনিট নাই, মিনিট হচ্ছে 0, মিনিট 0, বেলা বাজে 3টা, এখানে 3 বসায় দাও। এই যে আমরা এখানে একটা ইয়ে পাইছি, এখানে তুমি বসায় দাও, দেখো কত আসে। এখানে 3 বসায় দাও, কত আসবে?
মিনিটের জায়গায় মিনিট, আর এখানে ঘন্টার জায়গায় তুমি যদি 3 বসাও তাহলে 3 6 18, 180 আসবে। 180, ওকে, ভাগ 2। 180-কে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 90 আসবে। ঠিক আছে। আরেকজন লিখছে 180। গাধার দল। এখানে আমি বলছি বিকেল 3টা বাজে, যখন 3টা বাজবে তখন এর মধ্যে কি 180 ডিগ্রি কোণ 2 দিয়ে যে ভাগ করতে হয় এটা ভুলে গেছো? 2 দিয়ে ভাগ করতে হবে। রুলসটা তো বারবার লিখে দিচ্ছি, তারপরেও ভুল। মিনিট থেকে বিয়োগ করতে হবে 60 গুণন ঘন্টা। 60 গুণন ঘন্টা ভাগ 2। এই তো বুঝতে পারছে। ওকে, আচ্ছা, এর পরের ধরনে আমরা চলে যাব। পরের ধরনটাতে যেটা রয়েছে সেটা আমরা একটু আলোচনা করি। ওকে, 2 নাম্বার ধরন, ঘড়ি যদি স্লো হয়ে যায়, তো যদি মিনিট হারায়, মিনিটের কথা যদি বলে, তখন তুমি এটা কিভাবে সমাধান করবা? মিনিট যদি বলে তখন তুমি এই যে এটা 72, সরি 720 মিনিট, 720, এটা তুমি দিয়ে ভাগ করবা হচ্ছে তোমার যে মিনিট হারাবে, যত মিনিট হারাবে তত। 720 720 ভাগ যত মিনিট হারাবে তত মিনিট, হারানো মিনিট। সাতশো বিশ ভাগ তোমার যে হারানো মিনিট, সেটা হারানো মিনিটটা তুমি এখানে যে হারানো মিনিটটা সেটা তোমার এখানে দেওয়া থাকবে। আচ্ছা, আমার এখানে এটা স্লো মারতেছে, এখানে আমার এই এই রিলোড নিতে আমার এই যে কলমটা যখন আমি অ্যাড করি এটা একটু ইয়ে তো, যে যার কারণে একটু স্লো হয়ে যায় হালকা। দেখো, যদি তোমার হারানো মিনিট বলা হয়, মিনিট যদি বলে, যখন বলবে মিনিট, ঠিক আছে, যখন বলবে মিনিট, মিনিট যখন বলবে তখন তুমি কি করবা? যখন মিনিট বলবে 720 ভাগ হারানো মিনিট, হারানো মিনিটটা। আর যদি সেকেন্ডে আসে কি করবা? এই যে নিচে আছে, সেকেন্ডে যদি বলা হয় তখন 43,200 যদি সেকেন্ড বলা হয়। সেকেন্ড যদি বলা হয় তখন 43,200 দিয়ে ভাগ করবা, বা 200-কে ভাগ করবা হারানো সেকেন্ডকে, হারানো সেকেন্ড দিয়ে, হারানো সেকেন্ড, হারানো সেকেন্ড দিয়ে ভাগ দিবা। ওকে, এইটাই। আচ্ছা, এই ইউনিটের রেজাল্ট খুঁজতে আসছে, তার মানে সে নিশ্চয়ই আমাদের ক্লাসের কেউ না। এই ইউনিটের যেই ছেলেটা এখানে, তাকে ব্যান করা হয়েছে অলরেডি। তাকে অলরেডি ব্যান করা হয়েছে, ঠিক আছে। যে এখানে এই ইউনিটের রেজাল্ট খুঁজতে খুঁজতে আসছে, তার মানে অবশ্যই সিডি ইউনিটের কোনো প্রস্তুতি সে নিতে আসছে না, এবং সে এখানে ইয়ে করছে। যারা এই যে মিরাজ ছেলেটা, এরেও ব্যান করা উচিত, একে রিমুভ করে দেই। ওকে, একে রিমুভ করা হয়েছে অলরেডি। ওকে, দেখো যে এখানে তোমার ঘড়ি স্লো বা হারানো যদি হয় তখন সেকেন্ড বা মিনিটের ক্ষেত্রে তুমি এটা করতে পারবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই যে আমাদেরকে যে রিমুভ করতেছেন এটা স্বৈরাচারী কায়দা না? স্বৈরাচার তো তখন হতে হয় যখন তোমার দ্বারা অন্য কেউ আহ মানে ভোগান্তি শিকার হবে, তখনই একজন ব্যক্তি স্বৈরাচার হতে হবে, এটা এটা ন্যায্য, ঠিক আছে। তো
তোমার এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, কমেন্টের ভিড়ে তোমাদের যদি কমেন্ট হারিয়ে যায়, গুরুত্বপূর্ণ কমেন্টগুলো, তখন আমি তো দেখতে পারবো না, সব সময় তো আর কমেন্ট দেখি না, মাঝে মাঝে কমেন্ট দেখি, তখন তোমাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। দেখো 3 নাম্বার ধরন, নষ্ট ঘড়ি থেকে সঠিক সময় বের করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে। একটা নষ্ট ঘড়ি দিনে 2বার সঠিক সময় দেয়। মনে করো একটা নষ্ট ঘড়ি যার ঘন্টা এবং মিনিটের কাঁটা ঠিক আছে, জাস্ট চলে না, কিন্তু কোনোভাবেই চলে না, কোনো দিকেই চলে না। সাপোজ আমার এই ঘড়িটার কিন্তু কোনো কাঁটা চলতেছে না, তাই না? এই যে এই ঘড়িটা দেখো, এই ঘড়িটার কোনো কাঁটা চলতেছে না। এখন বাজে হচ্ছে 10টা 8 বাজে। এটা এই ঘড়িতে এখন বাজে কত? 10টা 8। 10টা 8। আচ্ছা, 10টা 8 এটা আমাদের যখন সঠিক একটা সময়, আমরা যখন 10টা 8 বাজে তখন কিন্তু এটা সঠিক সময় দেয়। যখন আমাদের সকাল 10টা 8 বাজে, সাপোজ ধরলাম সকাল 10টা 8, সকাল সকাল 10টা 8, 10টা 8, আবার রাতের 10টা 8 যখন বাজে, রাতের 10টা 8 যখন বাজে, তখন সকাল 10টা 8 যখন বাজবে, রাতের 10টা 8 যখন বাজবে, তখন কিন্তু ওই ঘড়িটা সঠিক সময় দিবে, তখন কিন্তু আমরা সঠিক সময়টা পাবো। ঠিক আছে, তো সেই জন্যই বলা হয় যে একটা নষ্ট ঘড়ি দিনে 2বার সঠিক সময় দেয়। বুঝতে পারছো? তো সেই জন্য যখন তোমাকে বলবে যে 7 দিনে একটা নষ্ট ঘড়ি কয়বার সঠিক সময় দেয়, 2বার। ওকে, আবার যদি বলে 365 দিন একটা নষ্ট ঘড়ি কয়বার সময় দেয়, ওটা দিয়ে ডাবল 2 দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, 2 দিয়ে গুণ, সবসময় 2 দিয়ে গুণ। আমার এখানে স্লো হয়ে গেছে এটা, ওকে। যাই হোক, এটা আবার রিলোড নিলে অবশ্য ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা নষ্ট ঘড়ি দিনে 2বার সঠিক সময় দিলে যত দিন বলবে তার থেকে 2 দিয়ে গুণ করে দিবা, ওকে, তখন এটা হয়ে যাবে। এরপরে দেখো যে ঘড়ির কাঁটার দিক নির্ণয় করার জন্য আমাদের কিছু ট্রিক্স আছে, সেগুলো আমরা আলোচনা করি। যে ঘড়ির কাঁটার উপরের যে দিক সেটা হচ্ছে তোমার উত্তর, নিচে হইলে দক্ষিণ, ডানে পূর্ব, আর বামে পশ্চিম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘড়ির ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, ঘড়িতে যদি 3টা বাজে, বিকেল 3টা বাজে, ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আগে তোমাকে একটা অ্যাকচুয়াল ঘড়ি আর্ট করতে হবে। আর্ট করে তুমি নির্ণয় করবা যে এখন বিকেল 3টা বাজলে আসলেই ঘড়ির কাঁটাটা কোন দিকে থাকে। ঘড়ির কাঁটাটা ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা কোন দিকে থাকে। এই যে 3টা যখন বাজবে, মিনিটের কাঁটা উপরের দিকে, এটা হচ্ছে রিয়েল স্বাভাবিক ঘড়িতে 3টা যখন বাজবে তখন। যখন প্রশ্ন সাপেক্ষে আমরা চিন্তা করব, যে বলা হচ্ছে যে দক্ষিণ দিকে যদি ঘন্টার কাঁটা থাকে, আমাদের কিন্তু স্বাভাবিক ঘড়িতে পূর্ব দিকে থাকে ঘন্টার কাঁটা 3টা বাজলে। কিন্তু যদি বলা হয় দক্ষিণ, তার মানে এটা যখন এই দিকে ঘুরে দক্ষিণে চলে আসবে, তখন এই এই কাঁটাটাও কিন্তু এইদিকে চলে আসতেছে, কারণ এটা টানে। এখানে আমার 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করতে হবে। এখানে যদি এই ঘন্টার কাঁটা যদি এইখানে হয়, এদিকে হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে আমাদের মিনিটের কাঁটাটা পূর্ব দিকে থাকবে স্বাভাবিকভাবে, তাই না? তো এইভাবেই তোমার অ্যান্সারগুলো বের করতে হবে। আশা করব বুঝতে পেরেছো, আমাদের 4টা ধরনই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, বলতে পারো। 2জনকে অলরেডি ব্যান করা হয়েছে উল্টাপাল্টা কমেন্ট করার কারণে। আহ, আশা করব যে পরবর্তীতে কেউ, মানে উল্টাপাল্টা কমেন্ট বলতে, এই যে উল্টাপাল্টা কমেন্ট বলতে কি বোঝাচ্ছি আমি, যে অপ্রয়োজনীয় মেসেজ দিচ্ছে এবং অন্যদেরকে তোমার, আচ্ছা, ওইটা আমরা দিক ও দূরত্ব নির্ণয়ের, দূরত্ব কি বলছে, ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে থাকলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে।
আমরা এরকম একটু বের করি। আচ্ছা, এরকম প্রশ্ন আমরা কোথায় যেন আছে রাখছিলাম। আহ ঘড়িতে বিকেল এত বাজে। আচ্ছা, এই যে এইখানে বিপরীত দিকে দেখো, 58-59 নাম্বার প্রশ্নটাতে, 58 এবং 59, 58 এবং 59 নাম্বার প্রশ্ন এখানে বলেছে যে ঘড়িতে এখন সকাল 6টা 15 বাজে, ঘন্টার কাঁটা যদি সূর্যের বিপরীত দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আচ্ছা, আমরা একটা অ্যাকচুয়াল 6টা 15 বাজে এরকম একটা ঘড়ি অঙ্কন করি। হ্যাঁ, 6টা 15 বাজে, সাপোজ এটা হচ্ছে ঘন্টার কাঁটা 6টার দিকে থাকবে নিচে, 6টা 15 বাজে, এই যে মিনিটের কাঁটা হচ্ছে এটা, মিনিটের কাঁটা। ওকে, এটা আছে কোন দিকে? পূর্ব দিকে, পূর্ব। এটা হচ্ছে পশ্চিম। আরে, পশ্চিম। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে দক্ষিণ। আচ্ছা, 58-59-60। ওকে, আমি একটু একটু সমস্যার সমাধান করে দেই। দেখো, এখানে বলা হয়েছে যে 6টা, এটা হচ্ছে আমাদের 6 তো নিচের দিকে, এটা 6টা 15 বাজে, মানে 15, এটা অ্যাকচুয়াল ঘড়ি। বলা হয়েছে সূর্যের বিপরীত দিকে সূর্য থাকে 6টা, এই যে সকাল 6টার কথা বলা হয়েছে, ভোর, ভোর বা সকাল 6টা 15 যখন বাজবে তখন সূর্যর বিপরীত দিক মানে সূর্য থাকবে পূর্ব দিকে, সূর্যের বিপরীত দিক মানে হচ্ছে পশ্চিম দিকে। তো এই ঘন্টার কাঁটা যদি ঘুরে এই পর্যন্ত চলে আসে, মানে ঘন্টার কাঁটাটা তুমি জাস্ট এরকম চিন্তা করো, ঘন্টার কাঁটা বা এই যে এটা 12 হবে তখন এইদিকে এটা ঘুরে যাবে না, 12 হবে এই পাশে, এইখানে হবে 9, এখানে হবে 6, এখানে হবে 3, মানে এইখানে আমরা এই যে এই জিনিসটা এটা সম্পূর্ণটাই জাস্ট একবার ঘুরিয়ে দিলাম এই পাশে, এটা আসলো তোমার এইখানে, এটা আসলো এইখানে, এটা আসলো এইখানে, এটা আসলো এইখানে। ঠিক আছে? তো যখন এরকম আসবে তখন 6টা 15 বাজলে কিরকম আসবে? এই 6টা, এটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, এটা হচ্ছে এই যে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা এই যে এই বরাবর চলে আসবে। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে দক্ষিণ দিকে। অ্যান্সার হবে কি? এই দক্ষিণ দিক, দক্ষিণ নিচের দিক না, এই যে এজন্য অ্যান্সার হবে বি, দক্ষিণ দিকে। বুঝতে পেরেছো? 59 নাম্বারটাতে বলা হয়েছে 5টা 45 যদি বাজে, ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে থাকে, বিকেল, বিকেলের কথা বলছে, তার মানে হচ্ছে ঘন্টার কাঁটা পূর্ব দিকে থাকবে। 5টা 45-এর একটা তুমি অঙ্কন করো। 5টা 45-এর, 5টা 45 বাজে এরকম একটা তোমার ঘড়ি অঙ্কন করতে হবে। 5টা 45, 6টা, এই যে 5টা, 5টা 45 মানে এই যে এই দিকে থাকবে, প্রায় দক্ষিণ দিকেই থাকবে। 5টা 45, যখন 45 বলবে এই দিকে, ঠিক আছে, এইরকম থাকবে। এখন বলছে যে যদি, কোনটা যেন, 59 নাম্বার, ঘন্টার কাঁটা সূর্যের বিপরীত দিকে থাকে বিকেল বেলা, তার মানে সূর্যের বিপরীত দিক মানে পূর্ব দিকে থাকবে, ঘন্টার কাঁটা যদি এইখানে চলে আসে, মিনিটের কাঁটা এখানে চলে আসবে, তার মানে এটার অ্যান্সার কি হবে? দক্ষিণ। ঠিক আছে, বোঝাতে পেরেছি মনে হয়। 60 নাম্বারটা আছে, এখন ঘড়িতে এখন রাতের 8টা বাজে, ঘন্টার কাঁটা পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? ঘড়িতে এখন রাতের 8টা 20 বাজলে, আহ আমি এক ধরনের কি আর্টিস্ট হয়ে গেছি যে আমার বৃত্তটাও আর্ট করতে পারি না। ঘড়িতে 8টা 20 বাজে, 8টা 20 বাজবে, তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে 8টা, 8টা 20, 8টা 20 বাজলে, 8টা এদিকে না, 8টা হবে তোমার এই দিকে। হ্যাঁ, 8টা 20, 20 বাজলে তখন প্রায় তোমার এদিকেই হবে, 15-20, তার মানে আমাদের এই যে এই বরাবর থাকবে,
এই বরাবর 8টা 20 এটা হচ্ছে মিনিটের কাঁটা। ঠিক আছে, এখন বলছে যে পূর্ব দিকে যদি হয় ঘন্টার কাঁটা হবে পূর্ব দিকে। এই ঘন্টার কাঁটা এই যে এই পাশে, এটা ঘুরে এই পাশে চলে আসলে তোমার মিনিটের কাঁটা হবে এই যে উত্তর দিকে। আমার যেটা মনে হয় মিনিটের কাঁটা হবে উত্তর দিকে। দেখো এই যে এটা তুমি ঘুরে এইখানে বসাও, এটাই তাহলে এটা ঘুরে কোন দিকে যাবে? এটা যাবে হচ্ছে তোমার এই যে এইখানে, এদিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো মনে হয়। কোনটা 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 বুঝাবো? নাম্বারটা সহ বলো যে কোনটা কোনটা বুঝাবো। ওকে, 60 নাম্বারটা, 60 নাম্বারটায় বলা হয়েছে 8টা 20। ঠিক আছে, 8টা 20 যদি বলা হয়, আমি আবার সুন্দর করে একটু অঙ্কন করি, বড় করে বৃত্ত দিয়ে অঙ্কন করি। ওকে, এরকম যদি হয় 8টা 20 বাজবে এখানে, এই বরাবর হচ্ছে 9টা, 3টা, নিচে হচ্ছে 6টা, 12টা। এইখানে 2টা কাটা, এইখানে 2টা কাটা, এইখানে 2টা কাটা, এখানে 2টা কাটা। ওকে, আমাদের 8 নাম্বার ঘন্টা হচ্ছে এই যে এইটা 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। ইম্পর্টেন্ট আমাদের এই কয়টা লিখি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, বলা আছে 8টা 20, তার মানে আমাদের ঘন্টার কাঁটা থাকবে এই দিকে 8টা 20, এই যে 20 থাকবে আমাদের এই পাশে। তো মোটামুটি আমরা এখানে এটা ধরতে পারি যে এই ঘন্টার কাঁটাটা তো উত্তর দিকে আছে আর এইটা দক্ষিণ দিকে আছে। ঠিক আছে, যদিও এরকম একটু আমাদের বাঁকা হয়ে যাচ্ছে, যদিও বাঁকা হয়ে যাচ্ছে, এখানে আমরা এটাকে আহ একটু এদিকে ধরতেই পারি স্বাভাবিক, অথবা আমরা এটা, আচ্ছা যাই হোক, আমরা যেভাবে আছে এটা দক্ষিণে ধরলাম, এটা সরি পূর্ব দিকে ধরলাম, এটা আমরা পূর্ব দিকে ধরি। হ্যাঁ, এটা পূর্ব, আর এটা ধরলাম উত্তর। যদি উত্তর হয় তাহলে বলা হচ্ছে পূর্ব দিকে যদি হয়, এই উত্তর কেন, এটা তো পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম। ওকে, যখন এটা যদি পশ্চিম দিকে হয়, এটা যদি আমাদের পূর্ব দিকে হয়, তখন আমাদের বলা ঘন্টার কাঁটা কাঁটা যদি পূর্ব দিকে হয়, এটা যদি পূর্ব দিকে হয় তাহলে এটা আমাদের উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি হয়ে যাচ্ছে। ঠিক আছে, উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা হিসেবের খাতিরে আমরা এটাকে উত্তর ধরেছি। পশ্চিম ধরলেও ধরতে পারো, পশ্চিম ধরলেও এটা ধরতে পারো। তবে এখানে এই যে কোনাকুনি বা এরকম কিছু যদি থাকে, তখন তোমার অপশন এরকমই থাকবে যে উত্তর পশ্চিম, নাকি দক্ষিণ উত্তর দক্ষিণ, নাকি পূর্ব পশ্চিম, সরি দক্ষিণ পশ্চিম, অথবা তোমার উত্তর পূর্ব। এরকম এরকম হতে পারে। কৌণিক দূরত্ব কৌণিক যেই মানটা আছে সেটা তোমাদের ধরতে হতে পারে। ঠিক আছে, অথবা তুমি এখানে আহ, পশ্চিম অথবা উত্তর যে কোনো একটা ধরতে পারো, অপশনে তো আর সবগুলোই সবসময় থাকে না, আর এরকম প্রশ্ন নাও দিতে পারে। এই যে কোনাকুনি যেটা, সেটা খুব ভালোভাবে তোমাদের একটু অবজার্ভ করতে হবে, কোনাকুনি যেটা। ঠিক আছে, ওকে, আশা করবো আর কোনো সমস্যা নাই তো।
চিত্রে যৌক্তিক সংখ্যা নির্ণয়। এটা তো বুঝো, এখানে ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দেওয়া আছে, তো বুঝো। আমার যেটা মনে হচ্ছে যে এটুকু বুঝবা অন্তত পক্ষে। চিত্রে যৌক্তিক সংখ্যা নির্ণয়। এখানে কি কোনো সমস্যা আছে তোমাদের? চিত্রে যৌক্তিক সংখ্যার ক্ষেত্রে, চিত্রের যৌক্তিক সংখ্যার ক্ষেত্রে এখানে চতুর্ভুজ আসে, বা বক্স আকারে টেবিল আকারে আসে, আবার এখানে ত্রিভুজ আসে। ত্রিভুজ আসে, দুইটা তিনটা করে ত্রিভুজ দিতে পারে, দিয়ে তোমাকে এখানে একটা শূন্য স্থান দেবে, এই যে শূন্য স্থান প্রশ্নবোধক চিহ্ন আকারে দিয়ে দিবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। এখান থেকে তোমাকে এখানে মানটা বসাতে হবে। কি করতে হবে? জাস্ট এখানে আমি ক্লাসগুলোতে বুঝিয়েছি, যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছি, সমস্যা থাকার কথা না, তারপরে সমস্যা থাকলে আমাকে একটু বলো। এই যে এই প্র্যাকটিসগুলো তোমরা একটু কইরো, হ্যাঁ, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই এটার ইয়েটা বুঝতে পারবা। এরপরে আমরা 14 নাম্বার লেকচার রেখে এই যে 15 নাম্বার লেকচারে চলে যাই। 15 নাম্বার লেকচারে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই লেকচারে দেখো দিক নির্ণয়। একজন ব্যক্তি কোনো দিকে ঘুরে বসে আছে, কোনো দিকে হাঁটছে, কোন দিকে ঘুরলো, এর উপর নির্ভর করে আমরা দিক নির্ণয় করতে হয় আমাদের। যেমন আমরা এখানে এরকম রেখেছি, দেখো সেলিম দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, তারপর উঠে দাঁড়িয়ে হাতের ডান দিকে ঘুরে সামনে গেল, এরপর দুইবার বাম দিকে ঘুরলো। এখন সে কোন দিকে আছে? সে ছিল কোন দিকে? সে দক্ষিণ দিকে। দক্ষিণ তো নিচে, দক্ষিণ দিকে ছিল। দক্ষিণ দিকে থাকার পরে হাতের ডান দিকে ঘুরে সামনে গেল, তারপরে সে আবার দুইবার হাতের বাম দিকে ঘুরলো, একবার দুইবার। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? সে এখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। লাইভ শেষ হবে একটু পরেই, তোমাদের এই লেকচারগুলো শেষ করবো। এগুলোতে খুব বেশি সময় লাগবে না, কারণ এগুলো খুব সহজ, তোমরা বুঝতে পারো, এগুলোতে প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, তো এরকমই তুমি দিক নির্ণয় করতে হবে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে। আবার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে এটা গত বছরে এসেছিল এই প্রশ্নটা, এই 24-25 শিক্ষাবর্ষে ঘ ইউনিটে এই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, ঘ ইউনিটে এই প্রশ্নটা এসেছিল। আবির সোজা 2 কিলোমিটার যাওয়ার পর বাম দিকে 3 কিলোমিটার গেল, 2 কিলোমিটার আবার বাম দিকে 2 কিলোমিটার গেল। এখন আবিরের প্রথম স্থান থেকে দূরত্ব কত? প্রথম স্থান থেকে দূরত্ব কত, এটা তোমাকে বের করতে হবে। যে আবির সোজা গেল, সামনের দিকে গেল, যাওয়ার পরে বাম দিকে 3 কিলোমিটার গেল, এখানে 2 কিলোমিটার গেছে, এখানে 3 কিলোমিটার গেল, যাওয়ার পরে আবার বাম দিকে ঘুরলো, 2 কিলোমিটার সামনে গেল। এইখান থেকে তার এই দূরত্ব কত? 3। ঠিক আছে, এখান থেকে তার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, কেননা এটা একটা আয়তাকার একটা আয়তাকার ত্রিভুজ তৈরি করছে। আয়তাকার ত্রিভুজ তৈরি করলে সেটার বিপরীত বাহুগুলো সমান হয়। আবার এইখানে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, যে বসির 10 কিলোমিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 15 কিলোমিটার হাঁটলো, তারপরে ডানে আবার 5 কিলোমিটার গেল, যাওয়ার পরে আবার ডান দিকে ঘুরে 15 কিলোমিটার গেল। এখন যাত্রা শুরু স্থান থেকে তার দূরত্ব কত? এইখান থেকে শুরু করে 10 কিলোমিটার গেল সামনে, যাওয়ার পরে হাতের দিকে 15, তারপরে এইভাবে তুমি চিত্র অঙ্কন করবা পরীক্ষার হলে, যখন তোমার পেপার দিবে, পেপারের মধ্যে তুমি ইয়ে করবা, চিত্র অঙ্কন করবা। করার পরে তুমি যে এখানে একটা আয়তাকার বর্গ তৈরি হইলো, বর্গ না, আয়তাকার ক্ষেত্র তৈরি হইলো, সেই আয়তাকার ক্ষেত্রের মধ্যে তোমাকে একটু দাগ কেটে হিসাব করতে হবে যে কত কিলোমিটার গেল। ঠিক আছে? আচ্ছা, এরপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম হয়, সামি এ পয়েন্ট থেকে সামনে 12 মিটার অতিক্রম করলো, এ থেকে সামনে গেল, এ ধরলাম,
এ পয়েন্ট থেকে, আচ্ছা এই যে এ পয়েন্টটা এখানে হবে না, এ পয়েন্টটা এখানে হবে, হ্যাঁ, এ পয়েন্ট থেকে সামনে 12 কিলোমিটার গেল, তারপরে বি পয়েন্টে, আচ্ছা সেখান থেকে হাতের ডানে 5 কিলোমিটার অতিক্রম, 5 মিটার গেল, যাওয়ার পরে সি পয়েন্টে, এ সি এর দূরত্ব কত, এ সি এর দূরত্ব, এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের এখন অতিভুজটা তোমাকে নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের জন্য পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যে এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তার মানে অতিভুজ ইকুয়াল কি হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো 9 নম্বরে একজনের সমস্যা আছে, 9 নম্বরটাতে কি বলা হয়েছে দেখো তো, বাকিরা এটা পারো কিনা। রিনা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, পশ্চিম দিকে, আচ্ছা এ কিন্তু পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, রাগ করে পশ্চিম দিকে দাঁড়ায় আছে। এখন তার তার কাছের মানুষটার সাথে ঝগড়া হয়েছে, তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, হওয়ার পরে সে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই পশ্চিম দিকে। আচ্ছা এরপরে সে একবার ডান দিকে ঘুরলো, একবার সে ডান দিকে ঘুরলো, এই যে ডান দিক মানে এই যে উত্তর দিকে, আচ্ছা উত্তর দিক থেকে এটা আমরা পরে হিসাব করবো নি, পশ্চিম দিক থেকে একবার ডান দিকে হিসাব করবো, ডান দিকে গেল, যাওয়ার পরে 2 বার বাম দিকে গেল, একবার 2 বার, আমরা একটু বড় করে নিলাম যাতে আমাদের এখানে ইয়ে করা হয়। এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে, এখন সে দক্ষিণ দিকে মুখ করে আছে, বুঝতে পেরেছো? ও হ্যাঁ ঠিকই আছে, দক্ষিণ দিকে। আচ্ছা কোনো সমস্যা নাই তো আর, সমস্যা থাকার কথা না, যদিও থাকে আমাকে বলবা, সমাধান করে দিচ্ছি, নয়তো লেকচার শিট 16-তে চলে যাব আমরা, 16 নাম্বার লেকচারে চলে গেলাম। দেখো এখানে এগুলো এগুলো খুব সমস্যা তোমাদের মনে হয় না, যে এগুলো খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবা। ব্যতিক্রম নির্ণয়, যখন ব্যতিক্রম কিছু তোমাকে নির্ণয় করতে হবে তখন একটা নির্দিষ্ট গুণ দিয়ে তোমাকে হিসাব করতে হবে। আমি এগুলো হিসাব প্রথম ক্লাসে একটু আলোচনা করেছিলাম, দ্বিতীয়গুলোর ক্ষেত্রে দেখো যে নিচের কোনটি ভিন্ন, নিচের কোনটি ভিন্ন, ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, ক্যারট, কোনটা ভিন্ন? অবশ্যই ক্যারট হবে, ক্যারট মানে হচ্ছে গাজর, এই গাজর হচ্ছে একটা সবজি এবং বাকিগুলো হচ্ছে ফল। আবার এই যে দেখো চেয়ার, বেড, টেবিল, ফ্যান, কোনটা ভিন্ন? ফ্যান ভিন্ন, কেননা ফ্যান হচ্ছে তোমার ইলেকট্রিক আর বাকিগুলো হচ্ছে তোমার অ্যানালগ, বা তোমার এটাকে কি বলে জাস্ট। আবার এটাকে আলাদাভাবে হিসাব করে এখানে বলছে একটা হচ্ছে আসবাবপত্র নয়, আর একটা বাকিগুলো আসবাব বা আসবাবপত্র। ওকে, এরপর হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে কোনটি ভিন্ন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, ইন্টেল। দেখো এগুলোর জন্য সাধারণ জ্ঞান একটু থাকতে হয়, জিকে তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে, জিকে যদি ভালো পারো এই ধরনের প্রশ্ন ইয়ে করা সহজ, ঠিক আছে, এখানে অনেক কিছুই আছে দেখো। আহ ওয়েজ জানি কি জিনিস, আমি তো ভুলে গেলাম। আচ্ছা অপারেটিং সিস্টেম, ওএস হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, যে এই যে দেখো উইন্ডোজ, আমি যেই ল্যাপটপটা ইউজ করছি সেটা উইন্ডোজের, যে ফোনটা দিয়ে তোমাদের কমেন্ট দেখছি সেটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড,
লিনাক্স এটাও একটা তোমার অপারেটিং সিস্টেম। আর ইন্টেল কি? ইন্টেল হচ্ছে একটা প্রসেসর। তোমার তুমি লেকচার দেখছো আমার হয়তোবা কম্পিউটারে অথবা ল্যাপটপে অথবা ট্যাবে অথবা মোবাইল ফোনে, তাই না? টিভিতে তো আর দেখো না, অনেকে দেখে টিভিতে, আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে। আচ্ছা, এই ইন্টেলের প্রসেসর থাকে। ইন্টেলের কি থাকে? প্রসেসর। দেখবা যে যারা একটু টেক সম্পর্কে ভালো জানে তারা এটা জানে যে ইন্টেল হচ্ছে একটা টেক টেক সম্পর্কিত বিষয়, এবং ইন্টেল হচ্ছে একটা প্রসেসর। তো মোবাইল ফোন কিনতে গেলে তোমার ল্যাপটপ কিনতে গেলে ইন্টেলের প্রসেসর বলে, ইন্টেল, আইরিস, ঠিক আছে, এই প্রসেসরগুলো বলে। সো এইখানে তোমার ইন্টেল হচ্ছে প্রসেসর, ওয়াইস হচ্ছে অপারেটিং সিস্টেম। নিচের দেখো, রূপা, সোনা, প্লাটিনাম, পিতল কোনটা ভিন্ন? তুমি তো প্রথমেই বলবা সোনা হচ্ছে তোমার তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য সোনা আহ, অনেক ভিন্ন একটা জিনিস। বলা হয়েছে যে এই যে মৌল ধাতু পিতল, সংকর, পিতল হচ্ছে সংকর ধাতু। এই যে পিতল, এটা হচ্ছে অনেক কিছু দিয়ে মিক্সড করে তৈরি করা হয়, আর বাকিগুলো হচ্ছে একা একা মৌলিকভাবে এটা ইয়ে হয়, ঠিক আছে, যার কারণে এটা ভিন্ন। আচ্ছা, এই যে এগুলো আর বলতে হবে না, সময় নষ্ট হবে। পরে 17 নম্বর লেকচার। আমার মাথা ব্যথা করতেছে অনেকক্ষণ থেকে, এক লাগারে তোমার ইয়ে করতেছি, কথা বলতেছি। দেখো 1 ঘন্টা কত মিনিট হয়েছে? 1 ঘন্টা 18 মিনিট। অথচ এই মানুষ আমি এক সময় 3 ঘন্টা প্লাস 4 ঘন্টা পর্যন্ত ক্লাস নিছি টানা, ঠিক আছে। এরপরে আবার তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়েছে, এরপরে আমাদের অফলাইন ক্লাস ছিল। তারপরে এখন আজকে একটু শরীরটা খারাপ, যার কারণে এমনটা মনে হচ্ছে। শব্দের মিল বিন্যাস, এটার প্রসেসগুলো তো এখানে জানো, যে এখানে সবগুলো শব্দ আনন্দ প্রকাশের মাত্রা হিসেব হিসেব করে। এবং এই যে এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, দেখ এরকম প্রশ্ন থাকবে, কিছু শব্দ দেওয়া থাকবে উপরে, এই শব্দগুলো দিয়ে কি প্রকাশ করা হয়েছে এবং এটার ধারাবাহিকভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে, ধারাবাহিকভাবে। এই যে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইন মিনিংফুল সিকোয়েন্স, যে মিনিংফুল সিকোয়েন্সে তোমাকে এটা সাজাইতে হবে, মিনিংফুল সিকোয়েন্সে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আইকিউ পড়বো তাহলে ম্যাথ কি করবই না? অনেক ভয় হইতেছে, যদি ম্যাথ আসে অনেকগুলো, অনেকগুলো একটু বইলেন, অনেকবার আজ করতেছি। ওকে, আচ্ছা, ম্যাথ তো আমি তোমাদের করাইছি, যেগুলো করাইছি এগুলো একটু প্র্যাকটিসে রাখো। সাধারণ, একেবারেই সাধারণ ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা, বড় বড় ম্যাথ পড়ার প্রয়োজন নাই। সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তারা তো ম্যাথের প্রস্তুতি নিছে। ইকা সরকার, তুমি মনে হয় সি ইউনিটে পরীক্ষা দিছিলা। তো সি ইউনিটে পরীক্ষা দিলে তো তোমাদের এখানে ম্যাথ আগে থেকেই সলভ করার কথা। তোমার ম্যাথমেটিক্যাল যেগুলো প্রবলেম আছে সেগুলো তুমি সলভ করে নিও, ওই আমার ক্লাস আগের যেগুলো আছে সেই ক্লাসগুলো দেখলেই পারবা, ঠিক আছে। এরপরে আমরা চলে আসলাম 18 নম্বর লেকচারে, রক্তের সম্পর্ক নির্ণয়। এটা একটু বোঝার বিষয় আছে। সর্বপ্রথম সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আহ কিভাবে এগুলো সমাধান করতে হয় দেখো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এটা সম্পর্ক নির্ণয় করবো, হ্যাঁ। প্রশ্নে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে প্রশ্ন সমাধান করতে হবে। এ ধরনের এ ধরনের প্রশ্নে শুধুই সম্পর্কটি নির্ণয় করতে হয়। প্রশ্ন সমাধান করতে সহযোগী হিসেবে কিছু চিহ্ন মনে রাখতে হবে। এই চিহ্নগুলো যদিও তেমন কাজে আসে না, তোমাদের দেওয়া হয়েছে, তোমরা এমনিতেই নির্ণয় করতে পারো। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আসে, দুই ধরনের, একটা হচ্ছে সম্পর্ক নির্ণয়, একটা হচ্ছে পারিবারিক সদস্য নির্ণয়। এখানে কি কোনো সমস্যা আছে কিনা দেখো, আমি একটা এই ধরনটা একটু বুঝিয়ে দেই। এ ধরনের প্রশ্নে কিছু নির্দেশনা দেওয়া থাকে, যেমন এখানে বলা হয়েছে দম্পতি থাকলে আমরা এটা বুঝবো হচ্ছে দুইজন বোঝাবে, স্বামী স্ত্রী, একজন করে সন্তান বোঝালে দুইজন সন্তান এবং সন্তান একটাই, সন্তান, এরা দুইজন ব্যক্তি আলাদা আলাদা এবং সন্তান একটাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে একটা প্রশ্ন আছে, একটি কক্ষে এক বৃদ্ধ দম্পতি, দম্পতি মানে দুইজন, তাদের সাথে দুই দম্পতি আরো চারজন, তাদের সাথে দুইজন করে সন্তান সহ আরো চারজন, দুইজন করে সন্তান দুই দম্পতির, তার মানে
চারজন সন্তান এক কক্ষে প্রবেশ করলো, কক্ষে মোট কতজন আছে? এখানে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, কত হবে? 10 না 11, এখানে 11 কেন লিখছে? আচ্ছা, আমার কক্ষে, তার মানে এই যে ভুলটা এইভাবে হয়। আমার কক্ষে তার মানে আমি সহ আছি। আরে আমার কণ্ঠ শুনলে তো তোমরা পাগল হয়ে মাটিতে লুটিয়ে পড়বা। মিয়া, আমার কণ্ঠ তোমরা জানো। বাউল আব্দুল লতিফ সরকার। আমার চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, শ্বশুরের, দাদার ভাইয়ের, বন্ধুর, খালাতো ভাইয়ের বাবা ছিল। বুঝতে পারছো? বাউল আব্দুল লতিফ সরকার। এই ব্যক্তিকে এটা আমি চিনি না, আমি নিজেও জানি না। আচ্ছা দেখো, একটি যৌথ পরিবারে বাবা মা এবং 4টি বিবাহিত পুত্র ও 2টি অবিবাহিত কন্যা আছে। 3টি পুত্রের প্রত্যেকের 2টি করে কন্যা আছে। একজন পুত্রের একটি পুত্র সন্তান আছে। পরিবারে মোট মহিলার সংখ্যা কত? একটি যৌথ পরিবারে বাবা মা এবং 4টি বিবাহিত পুত্র ও 2টি অবিবাহিত কন্যা আছে। দেখো, একটি যৌথ পরিবারে বাবা আছে, মা আছে 2, 4টি বিবাহিত পুত্র 4, 2টি অবিবাহিত কন্যা 2, 3টি পুত্রের প্রত্যেকের 2টি করে কন্যা আছে। 2টি করে কন্যা, 3টি পুত্রের 2টি করে কন্যা 6। আচ্ছা, বিবাহিত পুত্র এখানে কিন্তু আমাদের আরো 4 যোগ করতে হবে। একটি পুত্র সন্তান আছে। পরিবার মোট মহিলার সংখ্যা কত? বাবা মার জায়গায় একজন মা 1, পুত্র সন্তানের জায়গায় 4 জন পুত্রবধূ, 2 জন কন্যা 2, তাহলে কয়টা হবে? 7। 7 হওয়ার কথা না, 8 হবে কেন? 13। কি বলছে? মা একজন, পুত্রদের স্ত্রী, অবিবাহিত কন্যা 2, 3 পুত্রের 2টি করে কন্যা। আচ্ছা আচ্ছা, দেখো 3 পুত্রের 2টি করে কন্যা, এখানে 6, এটা তো ধরেই নেই। 6, 7 আর 6 হচ্ছে তোমার 13। বুঝতে পারছো? পরিবারের সদস্য সংখ্যা নির্ণয় এবং আচ্ছা, এটা তো নির্ণয় করি নাই। এটা তো সহজ, এখান থেকে একটা নির্ণয় করে দেই। দেখো যে একটি বৃদ্ধ দম্পতি তার 2 ছেলে প্রত্যেকের স্ত্রী, আচ্ছা এটা তো তোমার সংখ্যা নির্ণয়, সম্পর্ক নির্ণয় আমরা বের করি। 43 নাম্বারটা একটু দেখি, যে আপনার বাবার ভাইয়ের একমাত্র কন্যা তার মায়ের একমাত্র সন্তান, সেই কন্যার ছেলে আপনার কি হবে? আপনার বাবার মানে আমার বাবার ভাই, চাচা, আমার বাবার ভাই মানে আমার চাচা, তার একমাত্র কন্যা মানে আমার চাচাতো বোন, তার মায়ের, কি বলছে? কি আপনার বাবার ভাইয়ের একমাত্র কন্যা আমার চাচাতো বোনের মা মানে আমার চাচি, তার একমাত্র সন্তান। আচ্ছা, এখানে চাচাতো বোন হবে, হ্যাঁ, চাচাতো বোন হবে অ্যান্সার। এখানে এখানে ভুল আছে হয়তোবা। আচ্ছা, আমি বইটার মধ্যে দেখি। চাচাতো বোন হবে, এটা আমি কি ভেবে যে অ্যান্সার দিয়েছিলাম, সরি, এই জন্য দুঃখিত তোমাদের বিপদে ফেলার জন্য। আচ্ছা, আমি একটু বইটা বের করে তোমাদের একটু সমাধান দেখি কি আছে। আপনার বাবার ভাইয়ের একমাত্র কন্যা, তার মায়ের একমাত্র সন্তান, একমাত্র সন্তান, সেই কন্যার ছেলে আপনার কি হবে? আচ্ছা আচ্ছা, সেই কন্যার ছেলে, এ ঠিকই আছে তো, ঠিকই আছে। আমি এখানে 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 ঠিকই আছে, হ্যাঁ।
এটা ঠিকই আছে, হ্যাঁ, তোমরা ভুল বুঝো না। সেই কন্যার আমি বুঝতে পারিনি। সেই কন্যার ছেলে মানে আমার চাচাতো বোনের ছেলে আমার ভাগ্নে হবে। সেটা আমার ভাগ্নে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার কি হবে মানে আমার কি হবে? আমার ভাগ্নে হবে, আমি তার মামা হব, ঠিক আছে? ঠিক আছে, আমার ভাগ্নেই হবে। ওকে। আবার এই দেখো 36 নাম্বারটাতে, আপনার দাদার একমাত্র ছেলে, আমার দাদার একমাত্র ছেলে মানে আমার বাবা, আপনার মায়ের, ওই, এটা কি হইলো? এখানে ঝামেলা। আপনার দাদার একমাত্র ছেলে আপনার মায়ের ভাই, আমার বাবা আমার মায়ের ভাই, মারাত্মক ব্যাপার, এখানে ঝামেলা হইছে। একমাত্র এটা আমার নানা হইতে পারে, এটা আমার নানা, ওকে। জাস্ট 1 মিনিটের জন্য ধরি নানা। সেই ভাইয়ের দুই সন্তান, সন্তান আছে, সেই ভাইয়ের দুই সন্তান আছে, তাদের মধ্যে ছোট বোন আপনার কি হবে? আপনার ফুফাতো, আপনার ফুফাতো ভাই বা বোনের ছোট বোন আপনার বোন হবে। না, এখানে বোন হবে, এটা যদিও এখানে দাদার ক্ষেত্রে বলছে, দাদার একমাত্র ছেলে। এখানে আসলে মানে ফুফাতো ভাই বোঝানোর চেষ্টা করা হয়েছে, যদিও এখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কি? আপনার দাদার একমাত্র ছেলে আপনার মায়ের ভাই, সেই ভাইয়ের দুই সন্তান আছে। আচ্ছা দেখো, এখানে একটু সমস্যা আছে, আমি একটু নির্ণয় করি, ওয়েট। দেখো তো, তোমরা একটু চিন্তা করে দেখো, দাদার একমাত্র ছেলে, আচ্ছা এইটুকু বাদ দাও, ছেলে, সেই ভাইয়ের, এটুকু বাদ দাও, এটুকু বাদ দাও, বা সেই সেই দাদার ছেলের দুই সন্তান আছে। আচ্ছা, এটা মামা হইতে পারে, হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা এটা এখানে যদি আমি নানা ধরি, নানা ধরলে আমার দেখি কি আসে। আহ, দুই সন্তান আছে, আমার মামাতো ভাই দুইজন, তাদের মধ্যে ছোট বোন আপনার কি হবে? ছোট বোনটা আমার বোন হবে, যদি রাইট, ঠিক আছে, আমাদের এখানে বোন হবে রাইট আছে, কিন্তু এখানে এই দাদার জায়গায় নানা হওয়ার কথা, ঠিক আছে, এই নানা হবে। আর এখানে ফুফাতো না, এখানে মামাতো হবে। মামাতো ভাই বা বোন, ছোট বোন আমার বোন হবে, মামাতো হবে, এখানে নানা হবে, দাদা হবে না। ঠিক আছে, এখানে নানা হবে এবং মামা হবে। যাই হোক, তো এগুলো তো সহজ বুঝা, বুঝতে পারলে এটা অ্যান্সার করতে পারবা সহজেই। আচ্ছা, সাদৃশ্য নির্ণয়, অ্যানালজি, তোমরা সকলেই জানো, অ্যানালজি নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। অ্যানালজির মধ্যে কি কি রয়েছে? যেমন এক্সারসাইজ স্ট্রং, এক্সারসাইজ করলেই স্ট্রং হবে, এদের মধ্যে একটা অন্তর্নিহিত গুণ থাকে, সেই গুণ অনুযায়ী তুমি সমাধান করবা, ঠিক আছে? যেমন পেন রাইট, নাইফ কি করে? কাটে, কাট। হর্স গ্যালপ, এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি, এটা আর দেখতেছি না, ওয়েট। স্মাইল হ্যাপি, সুখী থাকলেই সে হাসে, তারপরে দুঃখে থাকলে সে কাঁদে, তার মানে দুঃখ থাকলে দুঃখ হচ্ছে তোমার স্যাড। মাদার ডটার, ফাদার সান। হুইল কার, উইং কি হবে? দেখো, হুইল থাকে কারের, গাড়ির থাকে হচ্ছে চাকা, উইং থাকে পাখা, থাকে কিসের? বার্ডের, ঠিক আছে? এখানে যদি প্লেন থাকতো তাহলেও প্লেন দেওয়া হতো, এখানে প্লেন থাকলে প্লেন দেওয়া হতো। রিভারের মধ্যে ওয়াটার থাকে, রোডের মধ্যে কি থাকে? বাস থাকে, ও সরি, ভেহিকল, ভেহিকল, আচ্ছা আচ্ছা, এটা যানবাহন হবে, শুধু বাস থাকে না, আরো অন্য কিছুই থাকে। ওকে, এটা খুবই সহজ জিনিস, এটা বুঝতে পারবা তোমরা, এটা প্র্যাকটিস করার জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে সিরিজ পূর্ণকরণ, এটা হচ্ছে ধারার অঙ্ক। এটা ইম্পর্টেন্ট আছে, তোমরা করতে পারলে এটা সমস্যার সমাধান হবে।
আচ্ছা, ধারার মধ্যে তোমার সংখ্যা দিয়ে পূর্ণ করতে হবে, ধারার পূর্ণকরণ। ধারার মধ্যে যেটা থাকবে, এই যে আমাদের এখানে একটু ঝামেলা আছে, এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, সিরিজ পূর্ণকরণ এটা তো তোমাদের সমস্যা থাকার কথা না। সমস্যা আছে কি আমাকে একটু কমেন্টে জানাও। যে কয়জন দেখছো আমাকে একটু কমেন্টে জানাও যে সিরিজ পূর্ণকরণে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি সমাধান করে দিচ্ছি। ওকে, সিরিজ পূর্ণকরণের সমস্যা নাই। সর্বশেষ এই যে নাম্বার পাজল, নাম্বার পাজল বা সংখ্যার ধাঁধা, এখানে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, ভুল সংখ্যা বের করাতে প্রবলেম কোথায়? ভুল সংখ্যা বের করা, আচ্ছা এইখানে, এখানে কোথায় সমস্যাটা একটু বলো। এই যে সমাধান কিন্তু এখানে দেওয়া রয়েছে, সিরিজের ভুল সংখ্যাটি বের করা। আচ্ছা, এখানে একজনের সমস্যা আছে, বাকিদের সমস্যা নাই। তারপর আমি দেখাচ্ছি। এটা যদিও আমি ওই ধারার মধ্যে আলোচনা করেছি, এই প্রশ্নগুলোই, এইগুলোই সেম প্রশ্ন আমি ধারার মধ্যে আলোচনা করেছি। এবার দুর্ভাগ্যবশত আমাদের ধারা থেকে প্রশ্ন আসে নাই সি ইউনিটে, তবে ডি ইউনিটে আসবে, আসতে পারে, বলা যায় না। লাভ ক্ষতি থেকেও একটু দেখবা, ডি ইউনিটে লাভ ক্ষতি অংশ থেকে। এখানে ভুল সংখ্যা বের করার মধ্যে সমস্যা কি কোথায় একটু দেখবা। মেইনলি হচ্ছে তোমাকে এখানে ধারাটা দেখতে হবে যে আসলে 2 থেকে 5, 0 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 9, 9 থেকে 14, 14 থেকে তোমার এই 20, 27, 29, এটা পার্থক্যটা তোমাকে বের করতে হবে। এগুলো কি বলা হয়েছে দেখো, মধ্যকার পার্থক্য পাই 2, 3, 4, 5, 6, 7, আবার 2, শেষে আমরা 2 পাই। সো আমাদের 2 পার্থক্য হবে না, পার্থক্য হবে 9, যেহেতু 7 আছে। সরি, 7-এর পরে 8 হবে পার্থক্য, 8 হবে পার্থক্য। যখন 8 হবে পার্থক্য তখন আমাকে এই জন্য এটাই অ্যান্সার হবে আমাদের, কারণ এটা ভুল সংখ্যা। আবার 3, 7, 15, 30, 63, 127, 255 হবে না কত হবে? 30-এর পরে 62 হবে? কোথায় সমস্যা? আচ্ছা, 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7 দুগুণে 14, 14-এর সাথে 1 যোগ করলে 15। আচ্ছা, 15 দুগুণে 16, 15 দুগুণে 16 না, 15 দুগুণে হচ্ছে 30, 30-এর সাথে 1 যোগ করলে হবে 31, এখানে দিয়ে রাখছে 30। সো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে একটা ধারা দেখো। আচ্ছা, ধারার n তম পদ নির্ণয়, n তম পদের সমষ্টি নির্ণয়, এগুলো জানো, এগুলো এই যে এই দুইটা রুলস ইউজ করলে তোমরা অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা পরের লেকচারে চলে যাচ্ছি, সর্বশেষ লেকচার, সংখ্যার ধাঁধা বা নাম্বার পাজল, রিজনিং পাজল, এই জিনিসটা, এই জিনিসের মধ্যে একটা মারাত্মক বিষয় আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে কি কোনো সমস্যা আছে? থাকার তো কথা না। এখানে তো কোনো সমস্যা নাই মনে হয়। আচ্ছা, সমস্যা নাই।
সো আমরা এখান থেকে লিভ করতে পারি, লিভ নিতে পারি। তাহলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ টু জেড যত আলোচনা ছিল আমরা শেষ করতে পেরেছি। আশা করব আমাদের পেইড ব্যাচের দ্বিতীয় ব্যাচ সলভ ক্লাস ব্যাচ অথবা আমাদের দ্বিতীয় ব্যাচ, যেখানে আমরা প্রায় চেষ্টা করেছি সকল লেকচার আলোচনা করার জন্য, যেহেতু আইকিউ খুব বেশি কঠিন কিছু না, তো সেই জন্য সবগুলো লেকচার একসাথে আলোচনা করার চেষ্টা করেছি। আর তোমরা সাথে ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ। আর আমাদের সাথেই আছো, সাথেই থাকো। আমাদের যেই অনেকে বই কিনেছো, বইয়ের গ্রুপে আমার আহ, ইয়ে রয়েছে, বইয়ের গ্রুপের মধ্যে মেসেজ করার জন্য অ্যালাউ করা হয়েছে। যাদের যে কোনো সমস্যা তোমরা নিজেরা নিজেরা সমাধান করতে পারো, আর আমি আমার সময় হলে আমি তোমাদের যে কোনো কিছুর সমাধান করে দেব সেই গ্রুপে। আবার যারা ডি ইউনিটের ইয়ে করবে, ডি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরীক্ষাটা হয়ে গেলেই তোমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজের জন্য অ্যালাউ করে দেব। তোমরা সেখান থেকে তোমরা নিজেরা সবকিছুর সমাধান করতে পারবা, ঠিক আছে? তো পরবর্তীতে যদি কোনো ইমার্জেন্সি থাকে, কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়, পরীক্ষার আগে আগে তোমাদের আবার কল করব। ডি ইউনিটের যারা রয়েছে তোমাদের সাথে আমাদের লাইভে আলোচনা হবে, কথা হবে, ঠিক আছে? আজকে এই ক্লাসটি দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। তবে ইমার্জেন্সি হলে পরীক্ষার আগে, পরীক্ষার আগের দিন তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হবে। বুঝতে পারছো? তাহলে থাকো, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।